সামনে তুলে ধরতে চাই এক অভিযানের গল্প। সে গল্পে আছে একজন প্রতারক এবং দুজন প্রতারিতের কথা। দেখুন, এটা বিস্ময় কিন্তু অস্বাভাবিক নয়, কারণ সবাই বলছে এটাই আইন। শুরু করতে চলেছি গোত্রহীন আর্ট একাডেমি প্রযোজিত নাটক নিয়ম ও ব্যতিক্রম। মূল নাট্য বার্টল্ড ব্রেক্ট রচিত দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুল, ভাবানুবাদ শিবঙ্কর চক্রবর্তী, মঞ্চ ভাবনা পার্থপ্রতিম দাস ও মৈনাক দাস, মঞ্চসজ্জা ও সরঞ্জাম পার্থপ্রতিম দাস, প্রীতি বণী ও স্বাগতা পণ্ডিত, আবহ প্রক্ষেপণ কৌশিক সজ্জন, কণ্ঠসঙ্গীত রাজদীপ মুখার্জি, রেকর্ডিং অর্ঘ্য মুখার্জি, রূপসজ্জা প্রীতি বণী ও স্বাগতা পণ্ডিত, প্রযোজনা নিয়ন্ত্রণ প্রীতি বণী, বিশেষ কৃতজ্ঞতা স্বীকার নৈহাটি নাট্য সমন্বয় মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়, শ্রী সনদ দে, নিউ স্টার ক্লাব, নৈহাটি আদি অরবিন্দ সমিতি এবং স্টুডিও রিদম বারাসাত। আবহ সঙ্গীত, পোশাক, অঙ্গবিন্যাস এবং সিনোগ্রাফি অনির্বাণ ঘোষ। নাট্য ভাবনা, সামগ্রিক পরিকল্পনা, আলো এবং নির্দেশনা আকাশ মুখার্জি। শুরু করতে চলেছি গোত্রহীন আর্ট একাডেমি প্রযোজনা নিয়ম ও ব্যতিক্রম।
করেই হোক হান্স স্টেশনে পৌঁছে দিল। বন্ধুগণ, আমি মার্চেন্ট কার্ল ল্যাংম্যান এই মুহূর্তে মুরগার পথে একটা চূড়ান্ত গোপনীয় ডিলে কিছুটা ছাড় পাওয়ার আশা। তবে আমি একা নই, আমার প্রতিদ্বন্দ্বীরা রয়েছে ঠিক আমার পিছু। যে সর্বপ্রথম পৌঁছবে সেই এই চূড়ান্ত ডিলের অধিকারী হবে। আমি আমার নিজের বুদ্ধি দিয়ে, আমার চূড়ান্ত পরিশ্রম করার ক্ষমতা দিয়ে, আমার দলের কারোর সাথে কোনো সমঝোতা না করে আমার যাত্রাপথের প্রথম পর্বে যে সময় লাগার কথা তার অর্ধেক সময় আমি এই পথ অতিক্রম করেছি। দুর্ভাগ্যবশত আমার প্রতিযোগীরা তাই করছে, কিন্তু গাইড আমার প্রতিযোগীরা আমাদের অনেক কাজ চলে এসছে। কাম অন ফাস্ট, তুই তোমার এই পুলিকে জোরে হাঁটতে বলো। গাইড, কাম অন। কি হলো গাইড, তুমি তোমার এই পুলিকে জোরে হাঁটতে বলছো না কেন? আমি কি তোমাকে টাকা দিয়েছি ওর সঙ্গে হেলতে তুলতে রোমান্টিক ওয়াক করবার জন্য? জোরে ছোটা, আমার যদি মনে হয় তোমাদের এই ধীরে চড়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে, আমি কিন্তু তোমাদের দুজনকে উর্গা পৌঁছে ছেড়ে কথা বলবো না। রাইট? ছোটাও। কি হলো? পুলিকে বলতে এত সময় লাগছে? আরেকটু জোরে যদি চলে যায়, চেষ্টা করে দেখুন। You bloody bastard! এটা একটা পুলিশ সাথে কথা বলার ধরো। আমার আগেই বোঝা উচিত ছিল তুমি আদৌ কোনো ভালো গাইড দাও। আমি তাদের বেশি টাকা খরচা করতাম, তোমার ছেলে বেটার গাইড আমি ডেফিনেটলি করতেই যেতাম। চলো, তুমি যদি নিজে ভালো চাও ওকে ছোটাও আর তোমার ভাই নাকি ওই মালটার সঙ্গে তোমার অন্য কোনো সম্পর্ক আছে, আর সেই জন্যই তুমি ওকে পেটাচ্ছ না, ওকে জোরে হাঁটতে বাধ্য করছো না? কি হলো, কথা বলছো না? স্পিক টু নট। ও, তুমি নিশ্চয়ই নিজেকে মহান যীশু খ্রিস্টের মতো উদার মনে করছো। শোনো ভাই, আমি তোমাকে শেষ করার জন্য বলছি। তুমি যদি ওকে না পেটাও আর ওকে জোরে হাঁটতে না বাধ্য করো, আমি কিন্তু তোমাকে এখানেই গুলি করে দেবো। নইলে মুরগা কেন আমরা হাল স্টেশন পর্যন্ত পৌঁছতে পারবো না। শুনতে পাচ্ছ? এটাই উল্কা দেওয়ার পথ। আরে বন্ধু, আমরা তো একই পথেই যাচ্ছি। ও শিট, লুজার্স! ইউ লুজার! তোমরা গোল্লায় যাও, আমরা সবার আগে পৌঁছাবো। শোনো গাইড, আমার প্রতিযোগীরা ঠিক আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, সুতরাং তোমাকে ওই গাইডকে ছুটিয়ে আমাদের আগে নিয়ে যেতে হবে। শোনো, আমি ওদের অন্তত একদিন আগে হাল স্টেশনে পৌঁছতে চাই। চলো, ওকে জোরে ছোটাও। আমার প্রতিযোগীদের হাতে গেলে আমাকে আজকে সারা রাত আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি, আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি, সবার আগে আমি যদি না ঘুমাই, আমি যদি না ঘুমাই সারা
যদি না ঘুমাই সারা রাত হাঁটি সবার আগে আমি যদি না ঘুমাই, আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি, আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি সবার আগে দুর্বলরা চিরকাল পিছনে থাকে, দুর্বলরা চিরকাল পিছনে থাকে, আর সবলরা চিরকালই যুদ্ধ জেতে, সবলরা চিরকালই যুদ্ধ জেতে। আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি, আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি, আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি, আমি যদি না ঘুমাই সারা রাত হাঁটি। এই তো হান স্টেশন, আমরা পৌঁছে গেছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে সমস্ত দলের অন্তত একদিন আগে আমরা এসে পৌঁছে গেছি। আসলে আমার সহযাত্রীদের আমি অনেক ছুটি এনেছি বলে ওরা হয়তো আমার উপর অনেক লেগে গেছে। আসলে এরা তো বুঝবে না একটা অভিযান, একটা দূরত্ব সবার আগে অতিক্রম করাটা কতখানি গর্বে, কতখানি আনন্দে। আসলে এরা হচ্ছে জল মাটি পালায় পড়ে থাকা দিনের পর দিন না খেতে পাওয়া মানুষ। এদের কাছে গর্বই বা কি আর আনন্দই বা কি। আমি জানি ওরা হয়তো আমার উপর খেতে গিয়ে আক্রমণ করতে পারবে, কিন্তু পারবে না। কারণ এখানেও প্রশাসন আছে, প্রশাসন মানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর তার মানে পুলিশ আছে। আর পুলিশ হচ্ছে আমাদের মতো ধনী বণিকদের পাহাড়। হ্যালো স্যার, আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনি আপনার কুলি আর গাইডের কাজে খুশি তো? যদিও রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, আমি কুলি এবং গাইডের কাজে খুশি। না হলে আমি কোনোদিনই 4 দিনের পথ 3 দিন অতিক্রম করতে পারতাম না। তবে অফিসার, আমার পথ খুব একটা মসৃণ ছিল না, কোথাও বালি, কোথাও কাদা, কোথাও নদী। তবে আমি কিন্তু সবকিছু অতিক্রম করে জাস্ট 3 দিনে এসে উপস্থিত হয়েছি। Well, glad to see you here. থ্যাংক ইউ। কিন্তু এখান থেকে উড়গা এখন অনেকটা দূর। আমি জানি না হান স্টেশনের পরের পথটা কেমন, সুতরাং আমার আগামী দিনের অভিযান কতখানি সংকটজনক আমি কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আপনি যেখানে যেতে চলেছেন না, সেখানে পড়বে জাহামুল। সেখানে মাইলের পর মাইল কোনো মানুষের বসবাস নেই। তার মানে আমি সেখানে সরকারি পাহারাদার, পুলিশ, পিকেট, প্রশাসন এদের সাহায্য পাবো। Sorry to say, sir, এই হান স্টেশনই হলো শেষ পুলিশ পেট্রোল। আপনাদের শেষ পাহারাদার এখানেই হবে। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। Nice to meet you. আমরা যখন রাস্তায় পুলিশের সঙ্গে কথা বলছিলাম, ওদিকে দেখছি অনেকের মানসিকতা পরিবর্তন। উনি আমাদের সঙ্গে এখন সম্পূর্ণ অন্য সুরে কথা বলছেন। ওনার কথা ধরন শুনে মনে হচ্ছে উনি যেন আমাদের বন্ধু। তো সমস্যাটা অন্য জায়গায়। আমার মনে হচ্ছে তিনি মনে মনে ছক করছেন, আমাদের এখানে কোনো রকম বিশ্রামের সুযোগ না দিয়ে কাল সকাল থেকে আবার ঘটাবেন উত্তর উদ্দেশ্যে। আমি জানি না ক্লান্ত মালবহকে নিয়ে আমি কিভাবে উর্গ পর্যন্ত নিয়ে যাব। আর এই ধনিকের এই বন্ধু বন্ধু ভাব আমার কাছে অসহ্য। কিন্তু উপায় নেই। এখন ওর কথায় তাল্লা মেলালে হচ্ছে উর্গা কি আমাদের টাকা পয়সা কিছুই মেটাবে না, সেটাকে দেখেই বুঝতে পেরেছি। আমরা সবাই মিলে একসাথে বসে ধূমপান করি আর আমাদের পথের ক্লান্তিকে খুবই কেমন। সিগারেট। আরে নাও নাও নাও, এত ইতস্তত বোধ করতে হবে না। আমার এই কুলির পিছনে ব্যাগে যে পরিমাণ তামাক আছে তাতে আমরা 3 বার উদ্যোগ করে চলে আসতে পারবো। নাও, আরে নাও নাও
প্রফেসর এর মুখে একই কথা। তাই এসো আমরা একসাথে বসি। আরে বাবা, একটা অভিযানে একসাথে বেরোলে একের সঙ্গে অন্যের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর কি হয় না? আচ্ছা, তোমরা কি আমার সাথে একসাথে বসতে চাইছো না? আচ্ছা গাই, তুমি কি পুলিশ সঙ্গে একসাথে একই আসনে বসতে চাইছো? মানে না চাইতেই পারো। আমি কিন্তু চাইছিলাম আমরা সবাই মিলে একসাথে বসে ধূমপান করি। ও বাই দ্য ওয়ে, কাজের কথাটা আমরা সেরে নিই। তোমরা মালপত্রগুলো গুছিয়ে নাও, আর জলের ব্যাপারটা কিন্তু মাথায় রাখো। দেখো, আমার কাছে খবর আছে আমরা আগামী দিনে যে জাহা মরুভূমিতে যাবো সেখানে কিন্তু জলের তীব্র সংকট। ও আরেকটা, আমার পথপ্রদর্শক বন্ধু মিস্টার গাই, তুমি যখন গতকাল এই গুলিকে জোরে ছোটানোর জন্য পেটাচ্ছিল, তুমি ওর চোখ দুটোকে লক্ষ্য করেছো। দেখো, আমি ওর চোখে এমন কিছু লক্ষ্য করেছিলাম যেটা তোমার এবং আমার জন্য সাংঘাতিক ভয়। দেখো, তুমি বুঝতেই পারছো যে আগামী দিনে আমাদেরকে চলার গতিবেগ আরো অনেকটা বাড়াবে। তোমার এই গুলি চালানো ভেরি বেস্ট, এটা জোরে কাটতে পারো না। শোনো, আমার একটা খবর আছে, আমরা আগামী দিনে যে জাহা মরুভূমিতে যাব সেইটা কিন্তু ওই গুলি নিভাবে। সুতরাং মরুভূমির পথে প্রবেশ করার পর ওই গুলি যে নিজের রূপটাকে বদলাবে না সে ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখো, তোমাকে আমার জাস্ট ভালো মানুষ বলেই মনে হচ্ছে, ব্রিলিয়ান্ট বয়। শোনো, তুমি আমার থেকে অনেক বেশি টাকা পাবে, অন্তত ওর তুলনায় বেশি টাকা পাবে। এদিকে তোমাকে আবার কোনো মালপত্র করে দিতে হবে না। কিন্তু এই গুলিটা কি হচ্ছে, সুতরাং তোমার উপর ওই গুলি রাগ থাকাটা স্বাভাবিক। স্বাভাবিক, বুঝতে পারছো কি বলছি? বেশ, শুনো, তুমি এক কাজ করো, এই কটা দিন ওর সাথে বেশি কাক হেসে বেশি করো না, ঠিক আছে? ওর সঙ্গে দূরত্ব বজায় রেখো, মালপত্র ঢুকছে। আপনি যেমন করবেন তেমন হবে। চলো আমরা সবাই এখানে আঙিনায় বসে কালকে সব উৎকার ছেড়ে ফেলি। সুযোগ পেলে মালিকের সাহেব সিগারেট একটু শব্দ ব্যবহার করে ফেলি। বসো। ব্যবহার করে পালন করা সত্ত্বেও গাইড গুলির সাথে কাজে হাত লাগাচ্ছে। এটা কি লিটারেলি হাস্যকর? সব উৎকার শেষ। বেশ, চলো একটু সিগারেট খাওয়া যাক। মালিকের তামা ক্ষতি কি? এসো। ওই বণিক বলছে ওখানে মাটির নিচ থেকে নাকি অনেক তেল পাওয়া যায়, আর সেটা নাকি এই মানবিকতার সাথে এক মহান কাজ। আচ্ছা, ওই ওই উল্কার মাটির নিচ থেকে যদি অনেক তেল পাওয়া যায় তাহলে কলকাতা অনেক বড় শহর হয়ে যাবে, সেখানে রেল রাস্তা হবে, সড়ক পথ হবে। ওই রেল রাস্তা সড়ক পথ দিয়ে যদি সব মানুষ উল্কায় পৌঁছে যায় তাহলে আমাদের মতন গরিব কুলিদের কিভাবে বলতে পারো? আমাদের রুটি রোজগার কি হবে? কিভাবে আমরা আমাদের বউ বাচ্চার মুখে হাত তুলে দেবো বলতে পারো? এত ভয় পাচ্ছ কেন? আমি তো ওর কাছে তেল আবিষ্কার করি। তেল তো জল নয় যে মাটি করে পাম্প বসালেই জল ফুলে উঠে আসে। এর জন্য প্রযুক্তি লাগে, হাজার হাজার কর্মী লাগে, আর অনেকটা সময় লাগবে তো। অনেক। তাহলে উনিটা তো ছটফট করছে কেন? লতিকা কাজ করবে। বস্তা দরে যে জমিটাতে তেলটা উঠবে সেই জমিটা তো আগে হাতে থাক, তারপর সময় বুঝে তেল তুলে না না নিজে তোলা ঠাপ্পাও পোয়াতে যাবে। আগে একটা বড় ধান্দাবাজকে জমিটা লিজ দেবে, তারপর বিনা পরিশ্রমে কোটি কোটি টাকা রোজগার করবে। তো অত শক্ত শক্ত কথা আমার মাথায় ঢুকে না। মেনে বলেই তো ওদের এই আধিপত্য এত কাল ধরে চলে আসে। ছাড়ো ওইসব সব। আমাকে তো আবার এতটা দূর যেতে হবে। আচ্ছা, আমি ওই মুড়োগুলির পথ এত ভারী বোঝা নিয়ে যেতে পারবো? অবশ্যই পারবে। আজ তো নতুন অর্জনে জানি তুমি পারবে। ঠিক সময় ঠিক জায়গায়। ওই ওই মরুভূমিতে নাকি আবার ডাকাতের ভয় আছে। তোমাকে চোখ কান করে রাখতে হবে, বিশেষত আজ এই প্রথম দিনের মধ্যে ওই ডাকাতরাই ষড়যন্ত্রের উপর নজর রাখবে।
পার হওয়া কি খুব কঠিন? সাধারণ সময় অবশ্যই নয়, বিশেষত বছরের এই সময়টা। কিন্তু যখন খুব ভারী বৃষ্টি হয়, নদীতে জল বাড়ে, তখনই নদী অতিক্রম করা মানে নিজের প্রাণ নিজের হাতে মুঠোয় নিতে। গাইডটা এই কুড়িটার সঙ্গে শলা পরামর্শ করছে, আর আমজাদারা আবার একসাথে বসে ধূমপান করছে। আচ্ছা, তখন তোমরা কি করো? অপেক্ষা করি যতক্ষণ না নদীর জল কমে। তবে অনেক সময় তো এই অপেক্ষা করতে করতে প্রায় সপ্তাহখানেক কেটে যায়। তখন শুধু অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। গাইডটা কুড়িটাকে প্রাণের ঝুঁকির ভয় দেখিয়ে আমাকে দেরি করতে যাচ্ছে। এই মালটা তো সাংঘাতিক। সালা কোথায় কুড়িটাকে একটুখানি অনুপ্রাণিত করবে, একটু উৎসাহিত করবে, যাতে আমার পথটা আমি তাড়াতাড়ি অতিক্রম করতে পারি। তা না, মিস্টার ব্যাকম্যান, আজকের কথাটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে এই মরুভূমির পথে তুমি একা একা, আর তোমার বিরুদ্ধে তোমাকে দেরি করে দিতে পারে ওই দুটো মানুষ। সুতরাং এই গাইডকে আমাকে যেমন করি হোক, কি ব্যাপার, তোমাদের এতক্ষণ সময় দিলাম, তোমরা মালপত্র গোছগাছ না করে বেশ জমিয়ে গল্প করছো না? না না, মালপত্র তো সব ঠিকঠাক বাঁধা হয়ে গেছে। বাধা হয়ে গেছে? কোথায় দেখি কি করছো? কি করছো? সরব কি করছো? কোথায় মাল কি বেঁধেছো তুমি? এটা মালপত্র বাধা? এটা মালপত্র বাধা! এইভাবে আমি এখন একটা রাস্তা নবীর মতোই যাবো? আমি যদি ঠিক সময় পৌঁছতে না পারি, মালপত্র ছড়িয়ে ছিটিয়ে গেলে আমার পৌঁছতে কমসে কম একদিন দেরি হয়ে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? দেখুন, আপনার আপনার দেরি হোক সেটা আমরা একদমই চাইছি না, কিন্তু আপনি ওভাবে বল প্রয়োগ না করলে ওদের কোনোদিন ছিঁড়তো না। দড়িটা ছিঁড়েছে কি ছেলে? দড়িটা ছিঁড়েছে কি ছেলে? তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে আমার দোষ ধরে তুমি দড়ি ছেঁড়ার জন্য ধরাই যাচ্ছ? না 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 না, তুমি তো মোটেই সুবিধার লোক নও ভাই। আমারই ভুল হয়েছে তোমার সঙ্গে এতটা রাস্তা ভদ্রভাবে চলা। আসলে তোমরা মানুষের ভদ্রতাকে তার দুর্বলতা বলে মনে করো। আমার এমন কোনো গাইডের দরকার নেই যে আমার বিশ্বাস ভঙ্গ করে, আর এমন কোনো গাইড রাখতে চাই না যে অন্য গুলির প্রতি সহানুভূতি দেখাতে বেশি ব্যস্ত থাকে। আর তাছাড়া তুমি যখন গাইড ফাইড কিছু নও, তুমি একটা বাতিক গুলি। আপনি আপনি এই কথাগুলি বলছেন কোন যুক্তিতে? তুমি আমার কাছে কই ফেলছো? আমার কাছে? ওকে ফাইন, আমি তোমাকে এই মুহূর্তে আমার কাছ থেকে ছাড়াই করব। যাও, ফটো। না, আপনি কোনো কারণে আমাকে যে কোনো মুহূর্তে এই 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 তোমার এখন ভাগ্য ভালো যে আমি তোমাকে বলিনি। আমার প্রতি দুর্ব্যবহারের জন্য তোমাকে আমি গাইডস আর এজেন্সিকে তোমার নামে কমপ্লেন করব। না, পারিশ্রমিক ঘুরিয়ে নেবে অর্ধেকটা পথ আসার জন্য। সরাইখানার মালিক, সরাইখানার মালিক আসতে স্যার। দেখো, তুমি কিন্তু সাক্ষী রইলে ওই গাইডকে আমি তার সমস্ত পারিশ্রমিক দিয়ে দিয়েছি। তোমাকে একটা কথা মিস্টার, এরপর দুর্গা তোমার মুখটা যেন আর কেউ কোনোদিন দেখতে পারে, কারণ এরপর থেকে উর্গা আমার সম্পত্তি। আর যদি তুমি উর্গাতে আসো, সেই জায়গাটা তোমার জন্য জাস্ট নরক হয়ে যাবে। হেল, যাও ফটো ফটো। শোনো সবাইকার মালিক, আমি আর এক মুহূর্ত লেট করতে চাই না। আমি এখন ওই কুড়িটাকে নিয়ে উর্গার উপরে রওনা। গাইড ছাড়া এ তো পাগলামো। আপনার কথা আমার মাথায় কিছুতে ঢুকছে না। পিছন আমার বাচ্চাটা কি কিছু বুঝতে পারছে না, কিছু না বুঝার ভান করছে। কিন্তু কথাটাও ভুল বলে আমাকে একটা না একটা প্রমাণ
আমি চলে যাচ্ছি। আমি গাইড, তোমার কেউ মনটা শুধু একটা স্বার্থপর মানুষই না, খুব খারাপ একটা মানুষ। ঠিক আছে, ঠিক আছে, চলে যাচ্ছি। ও আরেকটা জিনিস, ডাক্তার ডাক্তার তুমি বলার না করো, এটা বড় কাজে লাগতে পারে। আমার উচিত ছিল যখন তোমাকে বলি অপমান করছিল তখনই তোমার সাথে এই কাজ ছেড়ে চলে যাও। কিন্তু কি করবো বলো? আমি চলে গেলে যে তো আমাকে আর একটা পয়সাও দিত না। ঘরে আমার গরু বাচ্চা আছে, এই টাকায় যে আমার সংসার চলে। আমি না গেলে যে একটা পয়সাও আমি ওর কাছ থেকে পাবো না। আর যতই কষ্ট হোক আমাকে ওই পশুটার সাথে যেতেই হবে, যেতেই হবে। শোনো, সরাইখানার মালিক, তুমি তো আমার কোনো কথা বোঝার চেষ্টাই করলে না, নাকি বুঝতে পারলে না? যাই বুঝতে পারবে, তুমি একটা কাজ করো, আগামী কাল বা পরশু যে দল এই গুরগাঁও অভিযানের উদ্দেশ্যে আসবে তাদের হাতে তুমি ওই চিঠিটা দেবে। ঠিক আছে স্যার, কিন্তু কি লেখা আছে এই চিঠিতে যদি একটু বলেন। আমি ওই চিঠিতে লিখে রেখে গেলাম, একটা সামান্য ভুলিকে নিয়ে আমি গুরগাঁওর উদ্দেশ্যে নৈকট পথ রওনা করছি। আর পথে যদি আমার কোনো বিপদ হয় তার জন্য দায়ী থাকবে এই বেজন্মার বাচ্চা। কিন্তু ওইগুলো তো গাইড নয়, সেসব পথে যদি বিপদ হয় আপনার। এই তোমাকে চিন্তা করতে হবে না, এত চিন্তা করতে হবে না। তুমি যাও ওকে গুরগাঁও পরের পথটা বুঝিয়ে দাও, ডিরেকশনটা ভালো করে বুঝিয়ে দাও, ও তো নিয়ে যাবে। বুঝতে পারছি তাতে আমাকে আগামী দিনের পথটা একাই হতো, অন্তত দুর্গা পৌঁছানোর জন্য নিজের প্রাণ বাঁচাতে আর দেহের দখল করতে। কিন্তু শক্ত যারা তারা লড়াই করে, দুর্বলরাই মরে। কিন্তু শক্ত যারা তারা লড়াই করে। এই পৃথিবী কেন আমাদের তেলের সন্ধান দেয়? এই পৃথিবী কেন আমাদের তেলের সন্ধান দেয়? ওই কুড়িটা কেন আমার ভক্ত বহন করে? সবটাই তো লড়াই, সবটাই তো লড়াই ওই তেলের দখলের জন্য পৃথিবীর সাথে, ওই বেজন্মা কুলিটার সাথে। আর এই লড়াইয়ের মানে একটাই, না পারলে মনে রেখো দুর্বলরাই মরে। কিন্তু শক্ত যারা তারা লড়াই করে, দুর্বলরাই মরে। কিন্তু শক্ত যারা তারা লড়াই করে। লা 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 লা। তুমি তোমার পথের সন্ধান ঠিকঠাক বুঝে নিয়েছো? হ্যাঁ মালিক, চিনি। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো আমরা দেখি। চলুন মালিক।
তাহলে কুড়িটা শেষ পর্যন্ত রাস্তাটা ছিল তো, কে জানে এত তাড়াতাড়ি মাথা নিয়ে গেল, সবটা শেষ পর্যন্ত চিনল তো। কথা হয়তো আমার ওই গলিকে নিয়ে নয়, ওই কুড়িটাকে নিয়ে, ওই যে আমাদের আপনজন। আমি চলেছি মরুভূমির পথে উড়গা আমি চলেছি মরুভূমির পথে উড়গা আমি চলেছি মরুভূমির পথে উড়গা এই মরুভূমি ডাকাতের ভয় কি হয় এই মরুভূমি ডাকাতের ভয় কি হয় তবু আমি যাব উড়গা উড়গায় আমি যাব রে, উড়গা গেলে পয়সা পাবো রে। উড়গায় আমি যাব রে, উড়গা গেলে পয়সা পাবো রে। এত মাল নিয়ে এত অপমান সয়ে আমি তো চলেছি উড়গার পথে। এত মাল নিয়ে এত অপমান সয়ে আমি তো চলেছি উড়গার পথে। কেন বলো 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 কেন উড়গা গেলে পয়সা পাবো রে, উড়গা গেলে পয়সা পাবো রে। বউ বাচ্চার মুখে খাবার তুলে দেবো রে। উড়গায় আমি যাবই রে। উড়গায় আমি যাবই রে। কিন্তু পথ কোথায়? চারদিকে শুধু বাড়ি, তার মধ্যে আবার ডাকাতের ভয়। কিন্তু এই কুড়িটার মনের মধ্যে কোনো ভয় নেই, কেমন খোশ পেঁয়াজে গান গেয়ে চলেছে। এই মাথাটা চমকাতে হচ্ছে। এই কুড়ি, এই তোমার এই গাইড বন্ধু কিন্তু মনে সুবিধে লোক ছিল না, বুঝতে পেরেছো? দেখেছো কি উদ্ধত? আমার সঙ্গে শেষ অবধি আসলে ওর কপালে ফুলের লাথি নাচছে, ঠিক আছে? এরকম সাড়ে বছর কে করছো তুমি? তোমার কি এখন ফুর্তির সময় চলছে নাকি? আমার বউ বাচ্চা আমার অপেক্ষায় আছে, দরজার সামনে দাঁড়িয়ে। এই স্টপ স্টপ! তুমি যদি এবার না থেমেছো তোমার মাথা মুক্তি করবো। শোনো, তোমার এই মরা কান্না শুনে ডাকাতরা ঠিক আমাদেরকে ধরে ফেলবে। আমরা গতির পথটা বেরিয়ে যাই, তারপর তুমি মনের আনন্দে যত খুশি গান দিও। চলো। জি মালিক, এবার আপনি আমার আগে আগে চলুন। আসুন সামনে চলুন।
ও আমাকে ওর আগে হাঁটতে বলছে। অবশ্য ডাকাতরা এলে ওর তো ক্ষমতা নেই যে 1 সেকেন্ডের জন্য মালপত্র রক্ষা করবে, কিন্তু ও তো আমার মাল বাবা, ও তো একটা রেসপন্সিবিলিটি আছে আমার মালপত্র রক্ষা করার। আমি জানি সেটা ও করবে না, ফালতু। আমাকে ও আগে হাঁটতে বলছে, মানে আমি তো পাচ্ছি না কিছু। সরাই কেনার মালিক ওকে ডিরেকশন বুঝিয়ে দিয়েছে। তাহলে কি ও আমাকে ছল করে অন্য পথে? এই বলি, কি করছো এটা? আমাদের পায়ের ছাপগুলো মুছে দিচ্ছি। কেন? ডাকাতরা যাতে টেনে পারে আমরা কোন পথ দিয়ে চলেছি। কারেক্ট, ও ঠিক কথাই বলেছে। যদি আমাদের পায়ের ছাপগুলো একবার মুছে ফেলা যায়, তাহলে ডাকাতরা ধরতেই পারবে না যে আমরা কোন পথে এগিয়ে গিয়েছি। হ্যাঁ, ও তো ঠিক কাজ করছে, আমার ভালোর জন্য। ঠিক, কিন্তু মালিক! হ্যাঁ, আমরা ভুল করতে যাচ্ছি না, আমরা ঠিক পথে এগোচ্ছি। কেন? ওই দেখুন মেয়ে নদী, যেটা পার হয়ে আমাদের ওপারে যেতে হবে। বছরের এই সময়টা এখানে জল কম থাকে, কিন্তু বৃষ্টি হলে বা বন্যা হলে এখানে অনেক জল হয়ে যায়। ঠিক আছে, নদীতে জল বেড়েছে কিনা তুমি দেখো। জলের কি অবস্থা? জল অনেক গভীরে মালিক, অনেক গভীরে। তাহলে আয়া স্রোত কতখানি দেখো ভালো করে। নৌকা অনেক গভীর, প্রচুর স্রোত। তাই কি করবো আমরা? অপেক্ষা করতে হবে মালিক। অসম্ভব, আমি আর একটা বেলা অপেক্ষা করতে পারবো না। অসম্ভব। তাহলে আপনাকে একটা বোট ভাড়া করতে হবে। না না, তুমি, আমার কাছে এত সময় নেই। আমি তোমাকে আর 1 ঘন্টা সময় দিতে পারবো না, জাস্ট পারবো না। মালিক, আমি সাঁতার জানি না, সাঁতরে নদী আমি পার হতে পারবো না। তাতে কি হয়েছে? আমি তো সাঁতার জানি না, আমিও তো সাঁতার পার হবো, তাই না? আমি একদম সাঁতার জানি না, এত বোঝা নিয়ে আমি এই বড় নদী পার হতে পারবো না মালিক। পারবো না। বুড়ি, তুমি যখন একবার জলে নেমে পড়েছো, তখন সাঁতরে তোমাকে ওপারে যেতেই হবে। আসলে তুমি আমার অবস্থাটা বুঝতে চাইছো? আমিও তো যাবো তোমার সঙ্গে। বুড়ি, তোমাকে আরো আরো অনেক পুরো দৃষ্টি দিয়ে ব্যাপারটাকে বিচার করতে হবে। তুমি বুঝতে পারছো কেন আমি মুরগা যাওয়ার জন্য এতটা উতলা হয়ে উঠেছি? বুড়ি, মুরগাতে আবিষ্কার হয়েছে তেল, মাটির নিচে সেই তেলের ভান্ডার আছে দিন আয়েগা মিত্র। সেই তেল দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে মাটির উপরে তুলে আনতে হবে, আর তবেই তো দেশের উন্নতি হবে, তাই না? বুড়ি, তোমাদের প্রত্যেকদিন রুটি রুজি কাপড় বাগানের জন্য লড়াই করতে হবে না। তোমাদের হাতে প্রচুর কাজ আছে, প্রচুর প্রচুর। তোমাদের জন্য শেষ সুখের দিনটা নিয়ে আসবো আমি। হ্যাঁ, ইয়েস, আমি। তুমি জানো কেন আমার এই কঠিন পথে অভিযান, আমার এই অভিযানের দিকে আজকে গোটা দেশ তাকিয়ে আছে। বুঝতে পারছো? আর তুমি একটা সামান্য খুনি আজকে হয়ে যেতে পারো এক মুহূর্তে আমার কমান্ডার। আর তুমি যদি আমার কাজ ঠিকঠাক করতে পারো, তুমি হয়ে যেতে পারো এক মুহূর্তে বাকি খুনি থেকে এই দেশের হিরো। আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে চাইছেন না যে এই নদী এত মাল নিয়ে আমি পার হতে পারবো না। কারণ আমি সাঁতার জানি না। তুমি চাইছো যে আমাদের উড়ান পৌঁছতে আরো একদিন দেরি হয়ে যাক, আর তোমার সঙ্গে তোমার প্রত্যেক দিনের চুক্তি যত দিন পাবে তোমার পক্ষে তত বেশি ভারী হবে, তাই না? এটাই চাইছো? না মালিক, সত্যি বলছি, আমি সাঁতার জানি না বলে যেতে চাইছি না। পারবি না?
বেলা একটু বিশ্রাম দিন, আমি আর পারছি না। কিন্তু সেইটা আর হওয়ার নয়। এখন থেকে তোমার তোমার ঘরের কাছে থাকবে আমার রিভলভারের নল। চলো, আমাদেরকে যেতে হবে। এক মুহূর্ত নয়। চলো 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 চলো। মালিক, আমাকে হাত মেলা বিশ্রাম দিন মালিক, আর পারছি না। সেইটা আর হওয়ার নয়। আমার তেল চাই, মাটির নিচে লুকিয়ে আছে যেই তেল, সেই তেল আমার চাই। আমি মুরগা পৌঁছবো, মুরগা আমাকে পৌঁছতে হবে। মুরগা মুরগা মুরগা। চল চল। চল। চল চল চল, অনেক রাত হয়ে যাচ্ছে, চল। মালিক, এখানে তাবু ফেলি। হ্যাঁ, তুলি, তোমাকে বললাম না যে তোমার ভাঙা হাত নিয়ে তোমার তাবু টানাবার দরকার নেই। আচ্ছা, তুমি কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের জন্য আমাকে মোটেই দায়ী করতে পারো না, তাই না? দেখো, আমি যদি তোমাকে স্রোতের মধ্যে ধাক্কা না দিতাম, ওই গাছটা কিন্তু আমাকে আঘাত করতে পারতো। আচ্ছা ঠিক আছে, আমি উর্গা পৌঁছে যখন অনেক টাকা পাবো, তখন সেই টাকায় তোমার ভাঙা হাত চিকিৎসা করে দেবো। ঠিক আছে মালিক। শালা এই মালটা কিছুতেই ছেড়ে খাচ্ছে না। ওর মনের মধ্যে কি চলছে সেটা কিছুতেই হয়ে যাচ্ছে না। শালা এই মালগুলোই ভয়ঙ্কর। আমি জানি, আমি নিশ্চিত ওর মনে মনে ভাবছে যে ওর অ্যাক্সিডেন্টের জন্য আমি না। শালা এই জাতটাই জন্ম, এদের পেছনে একটা ক্যাচ করে লাঠি মেরে বুঝিয়ে দিতে হয়, শালা তুই কে আর আমি কে দেখ। না, দুর্গা পৌঁছানো পর্যন্ত এই মালটাকে আমাকে একটু তেল দিতেই হবে। অন্তত এই যুদ্ধটাকে জয় করার জন্য। তুলি, তুমি আজকে রাতটা বরং আমার তাবুতে বিশ্রাম করো। কি বলছেন মালিক? আমি বিশ্রাম করবো আর আপনি বাইরে বসে পাহারা দেবেন? কেন? তুমি আহত, তুমি অসুস্থ। তুমি সুস্থ না হলে কালকে আমরা উর্গার উদ্দেশ্যে পৌঁছবো। ঠিক আছে মালিক। যাও বিশ্রাম। তাবু কিন্তু তৈরি ছিল, আপনি চাইলেই বিশ্রাম নিতে পারতেন। তুলি, এই মুহূর্তে তোমার সুস্থতা আমার কাছে সব থেকে বেশি জরুরি। উর্গা তোমাদের কালকে পৌঁছতেই হবে, তাই না? আর সেটা তোমার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আপনার আমার কাছে আদেশ মালিক। একটা কথা সবসময় মনে রেখো, কোনো সৈনিক যদি অসুস্থ হয়, সেনাপতির পক্ষে কোনোদিন যুদ্ধ জয় করা সম্ভব নয়। যাও বিশ্রাম। আমি আজকে রাতটা বাইরে রইলাম, তোমার আর আমার দুজনের পাহারা। এই মালটাকে আমি বিশ্বাস করি কি? সামান্য কটা টাকার জন্য ও আমার মাল বন্ধ করেছে। সারা রাস্তা ওর সাথে আমি খারাপ ব্যবহার করেছি। ও যখন ক্লান্ত হয়ে হাঁটাটা দিকে কমিয়েছে, আমি গাড়িতে বলেছি ওকে মারতে। ও একটা শব্দ, ও যখন গাইডের সঙ্গে বসে একসাথে সিগারেট খাচ্ছিল, আমি ভেবেছি ওরা ষড়যন্ত্র করছে। তখন গাইডকে ছল করে সরিয়ে দিয়েছি। ও যখন মরুভূমির মাঝখানে আমাদের পদচিহ্নগুলো মুছে দিচ্ছিল, আমি তখনও ওকে সন্দেহ করেছি। তারপর ওই বিজয় রবিতে ও যখন নামতে চাইছিল না, আমি তখন জোর করে ওকে ধাক্কা মেরে জলে ফেলে দিই। ওর হাতটা যখন খুলে যায়, হয়তো সারা জীবন পঙ্গু হয়ে যাবে, কিন্তু এরপরও আমি বিশ্বাস করি কি করে?
বিশ্বাস, তাই না? না মালিক, বল কোন দিকে যাবো? না মালিক, আপনি যাই করুন, আমার বাঁ হাতে কোনো মারবেন না। আমার না! বল কোন দিকে যাবো? আমি জানি না। বল। জল দে। জল দে। জল শেষ। আমারও জল লাগবে। জল শেষ। সেই পথ আমি আরো চিনি, আগেও দেখেছি। এই তো সেই আমাদের আমাদের সেই পায়ের ছাপগুলো, তাই না? হ্যাঁ, ভালোই হলো মালিক, আবার আমরা সেই পুরনো জায়গায় ফিরে এসেছি। আরে গেল মানে নতুন করে আবার অভিযান শুরু হবে। আর এই আমার কাছে জল নেই। জল শেষ। জল শেষ। এই কুড়ি, একটা মানুষ কতক্ষণ জল না খেয়ে বাঁচতে পারে বল? তুই কি আমাকে জল না দিয়ে মারতে চাস? হ্যাঁ বল। জল দে। বলছেন মালিক, জল দে। জল দে। জল দে। আমার মালিক জলের জন্য ছটফট করছে। জানি যাত্রার পথে উনি আমার উপর অনেক অত্যাচার করছে, তারপরেও তো সেই মানুষ, তাকে তো আমার সাহায্য করতেই হবে। এখানে আশেপাশে কোথাও জল নেই, তবু আমার কাছে আছে জলের ফ্লাক্স। হ্যাঁ জানি, এটা হয়তো বড় লোকের ফ্ল্যাক্স নয়, এটা গরিবের, কিন্তু তেষ্টা মেটানোর জন্য যথেষ্ট। এটাই ওনাকে দিই, উনি তেষ্টা মেটান। মানে এই নিন জল। এই এই এটা কি? এটা কি? জলের ফ্লাক্স আমাদের ভাইয়াদের, হ্যাঁ বড় লোকদের নয়। না, এটা জল হতে পারে না। এটা অন্য কিছু। কি বলছেন মালিক? উনি তো আপনাকে সামান্য একটু সাহায্য, না তেষ্টা মেটান। না, কি পারবি না। এই তুমি ও এটা একটা ভারী পাথর, তাই না? তুই এটা কি আমার মাথায় মেরে আমার কাজটা তুই অন্য গরিবকে পাইয়ে দিতে চাস, তাই না? তো
সত্যি না। ওরে বেজন্মার বাচ্চা, আমাদের ভালো আর তোদের ভালো এ সমাজে কোনোদিন এক ছিল না, আর এক হতে পারে না। এটা যে কবে বুঝবি? আয় যাবো। হলোই বা সেই কোনো সাধারণ তাই বলে কি বিচার হবে না? দেশে আইন কানুন বলে তো একটা ব্যাপার আছে নাকি? এই কুলির বিচার কোনো ট্রাইব্যুনাল। তুমি আমাদের পুলিশ স্ত্রী, আমি সেই গাইড যে তোমার স্বামীকে কাজে নিয়েছে। শুনেছি তুমি আদালতে মনিকের বিচার আর তোমার স্বামীর মৃত্যুর ক্ষতিপূরণ দাবি করছো। আমি ঠিক এক কারণে এখানে এসেছি। ওর আমার কাছে প্রমাণ আছে তোমার স্বামী নির্দোষ ছিল, আর সে প্রমাণ আমার কাছেই আছে। আমি শুনেছি তোমার কাছে নাকি প্রমাণ আছে। তোমার একটা পরামর্শ দিই না, তোমার প্রমাণ তোমার কাছে। তুমি কি চাও এখান থেকে এই পুলিশ স্ত্রী খালিয়াতে ফিরে যাক? আর তুমি কি চাও? আচ্ছা, আপনি সেটাতে আর একটা কাজও হবে না কিন্তু। সেসব আমি পরে ভেবে দেখব। আমি বিচার শুরু করছি। সাইলেন্স প্লিজ। আচ্ছা, এখানে কি পুরীর মৃত স্ত্রী উপস্থিত আছেন? হ্যাঁ মহামান্য, আপনার কি বলার আছে বলুন, কি আপনার অভিযোগ? আমার স্বামী এই বণিকের মালপত্র বহন করে দামোহ নদী দিয়ে উর্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু যাত্রা শেষ হওয়ার আগে এই বণিক আমার স্বামীকে গুলি করে হত্যা করে। আমি জানি আমার স্বামীকে আমি আর ফিরে পাবো না, কিন্তু আমি এই বণিকে শাস্তি দাবি করছি। আমি তো ক্ষতিপূর্ণ দাবি করেছি। হ্যাঁ মহামান্য, আমি আর আমার একমাত্র ছেলে, আমরা আমাদের দুটি লোকজনের মানুষটাকে তো হারিয়েছি। আপাত দৃষ্টিতে আপনার আবেদন সঠিক, কিন্তু আইন তো শুধু আবেদনকারী মুখের কথার উপর নির্ভর করে চলবে না, তার জন্য কিছু প্রমাণ সাক্ষী সাবধান। আপনি বসুন। আচ্ছা, মিস্টার ল্যাংম্যান যখন যাচ্ছেন অভিযানে, তখন তার পেছনে আরো কয়েকটি দল ছিল। ঠিক ল্যাংম্যানের পেছনে যে দলটি ছিলেন তার কেউ প্রতিনিধি এখানে উপস্থিত? আমি উপস্থিত। আচ্ছা, আপনি যখন কার্ল ল্যাংম্যানকে অনুসরণ করে তার কাছে পৌঁছলেন, আপনি ঠিক কি দেখতে পেলেন? আমি দেখলাম বণিকের জলের ধারার শূন্য, আর মালবাহক মাটিতে পড়ে আছে মৃত অবস্থায়। বেশ, মিস্টার কার্ল ল্যাংম্যান, আপনার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সত্যি? আপনি কি পুলিটিকে গুলি করেছিলেন? হ্যাঁ বাবা, আমি কুলিটিকে গুলি করেছি, কারণ আমার অসতর্ক বুদ্ধি ওই গুলি আমাকে পাথর ছুঁড়ে মারতে এসেছিল। পুলিটি কেন আপনাকে আক্রমণ করেছিল তার কোনো কারণ আপনাকে জানা আছে? অভিযানের মাঝপথে আপনি কি পুলিটির সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেছিলেন? না না, কোনোভাবেই না। বেশ। আচ্ছা, মিস্টার ল্যাংম্যানের অভিযানের প্রথম পর্বে যে গাইড ছিলেন তিনি কি এখানে উপস্থিত? হ্যাঁ, আছি মহামান্য। এ বিষয়ে আপনার কি বলার আছে? এই অভিযানের প্রথম পর্ব থেকে যুক্ত হয়ে আমি যতটা বুঝেছি তাতে আমার মনে হচ্ছে যে মিস্টার ল্যাংম্যান যত দ্রুত সম্ভব তেলের দখল নিতে উর্গা যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে। আমার মিস্টার ল্যাংম্যান, আপনি যদি স্বল্প সময় অনেকটা বেশি পথ দ্রুত অতিক্রম করতে চেয়েছিলেন। দেখুন মহামান্য, বিষয়টা সেরকম নয়। আমরা আসলে
চলবার জন্য কোনো জোর করেছিলেন বা বল প্রয়োগ করেছিলেন? না মোহন, ওই বণিক আমার খুব চাপ তৈরি করলেও আমি ওই বণিকে জোরে ছোটার জন্য হুকুম করিনি। আর তার জন্যই বণিক আপনাকে মাঝপথে ছাঁটাই করেছিল। ঠিক তাই, প্রথম থেকে এই বণিকের মনে হয়েছিল ওই কুলির প্রতি আমার ব্যবহার বন্ধুর মতো। পুলিশ সঙ্গে বন্ধু বন্ধু ভাব দেখালে তার তো মাথায় উঠবে। না মোহন, আমার উল্টোটাই ঘটেছে। ওই বণিক ভয় পেয়ে গেছে। ও ভেবেছিল যে বণিক গাইডকে ছাঁটাই করে দিতে পারে সে তো যে কোনো মুহূর্তে কুলিকেও ছাঁটাই করে দিতে পারে, এবং কোনো পারিশ্রমিক না। কারণ কুলিদের তো কোনো ইউনিয়ন নেই, তাই ও যেতে বাধ্য হয়েছে। বেশ, মিস্টার ল্যাংম্যান, পুলিশের আচরণে বা ব্যবহারে আপনার কি এমন কিছু লক্ষ্য করেছিলেন যেটি আপনাকে আক্রমণ করতে পারে? না মহামান্য, আমার তো সেরকম কিছু মনে হয় না। আপনি যদি পুলিশের সঙ্গে সঠিক ব্যবহারই করে থাকেন তাহলে সে আপনাকে আক্রমণ করবে কেন? হ্যাঁ, একটা কারণ আছে। আমি আমার অভিযানের শেষ দিকে ওই গুলিটিকে পিটিয়েছি। শুধুমাত্র একবার গায়ে হাত দেওয়ার জন্য সে আপনাকে মারতে চাইবে? না, শুধু সেটাই কারণ নয় মহামান্য। ওই গুলিটি যখন নদী পার হতে চাইনি, আমি তখন পিস্তলের ভয় দেখিয়ে ওকে জোর করে নদীতে নামাই এবং তারপর স্রোতে একটা গাছের ধাক্কায় ওর বা হাতটা জখম করি। আমি কিন্তু ওকে সাঁতার কাটতে সাহায্য করেছিলাম। মহামান্য, ওর যে হাত ভেঙে গেছে তার জন্য আমি দুঃখিত। এটা আমার দোষ হয়েছিল। একটা মানুষ যাকে পরিশ্রমের তুলনায় কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে, যাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, সুতরাং সেই কুলি কিন্তু একটা ঘৃণা জন্মবে বণিকের ওপর। না মোহন, ওই কুলি যে বণিককে ঘৃণা করতো না। আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি তখন বলবেন। আপনি বসুন। মিস্টার ল্যাংম্যান, কুলিটির ঘৃণা কেন জন্মেছিল আপনি কিছু করেছিলেন? না, আমি কিছু করিনি। সরাইখানার মালিক কিছু বললেন। ঠিক আছে, আমি এখন সরাইখানার মালিককে কিছু জিজ্ঞেস করবো। হাঁ স্টেশনের সরাইখানার মালিককে। সরাইখানার মালিক, আচ্ছা, আপনি তো সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তো বণিকের ব্যবহার কেমন ছিল তার দলের প্রতি? আপনি কি কোর্টে সত্যি বলতে ভয় পাচ্ছেন যাতে আপনার কোনো ব্যবসায়িক ক্ষতি হয় বলে? না না মোহন, আসলে আমি এই বিষয়টা নিয়ে সেরকম কিছু ভাবছি না। আপনি ঠিক বলছেন তো? এমনকি ওই বণিক এই গাইডকে টাকা পয়সা মিটিয়ে দিয়েছিল, ভালো ব্যবহার করেছিল, ওই কুলিটার সাথে খুব ভালো ব্যবহার করেছিল। বেশ, আপনি বসুন। রিট ক্লাসের বাইরে গিয়ে এই কুলি বা কুলি এলদের সঙ্গে বন্ধুত্ব দেখানো একটা কি বলবো মানে কৌশল মতো, যাতে তারা অভিযান থেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই বন্ধুত্বকে আমি এই বিচারে ধর্তব্যের মধ্যে আনছি না। মহামান্য, আমরা যখন মরুভূমির মাঝখানে পথ হারিয়েছিলাম, যখন আমরা জলের জন্য কষ্ট পাচ্ছি, সেই সময় আমার কাছে যেটুকু জল বেঁচেছিল সেই পুরো জলটা আমি একা পান করি। আমি ওই কুলিটিকে এক ফোঁটা জলও দিই। মহামান্য, আমার মনে হয় কুলিটি সেটা দেখেছিল এবং তখনই ওর আমার উপর রাগ, ঘৃণা, বিদ্বেষ জন্মে এবং তখনই ও আমাকে পাথর দিয়ে মারতে আসে। মহামান্য, বিশ্বাস করুন, আমি যদি সেই মুহূর্তকে গুলি না করতাম, সুতরাং এটা আমার কাছে সেলফ ডিফেন্স ছাড়া আর কিছুই নয়। আমি কিছু বলতে চাই মহামান্য। বলুন। উনি আমার স্বামী কখনো এরকম করতেই পারে না। উনি খুব শান্ত নিরীহ প্রকৃতির একজন মানুষ ছিলেন। উনি কখনো এই গরিবকে খুন করতেই পারে না। উনি মিথ্যে কথা বলছে। শান্ত হও, শান্ত হও। মহামান্য, আমার কাছে প্রমাণ আছে যে মিস্টার ল্যাংম্যানকে ওই পুলিশি আঘাত করতে যায়। এই যে সেই পাথরটা মিস্টার ল্যাংম্যান, পুলিশের কাছ থেকে পাওয়া গেছে। মিস্টার ল্যাংম্যান, আপনি কি চিনতে পারছেন ওটা কি সেই পাথরটা? হ্যাঁ মহামান্য, ওটাই সেই পাথরটা। ওটাই। বেশ, তাহলে দেখুন এটা সত্যি পাথর কিনা। এটা এটা আমার জলের ফ্লাক্স। আমি ওকে দিয়েছিলাম যখন ও শেষ স্টেশন থেকে বেরিয়েছিল। এই এই সরাইখানার মালিক আমার সাক্ষী। মহামান্য, ওই পুলিশই এই মিস্টার ল্যাংম্যানকে আঘাত করতে চায়নি, তার চেষ্টা পেয়েছিল ভেবে তাকে সাহায্য করতে গিয়েছিল। মিস্টার ল্যাংম্যান, আপনি কি বিশ্বাস করেন কুলিটি আপনাকে জলে মহামান্য, ইম্পসিবল, অসম্ভব। ও আমাকে যেতেই মারতে এসেছিল সেটা পাথর ছিল। না মিস্টার ল্যাংম্যান, আপনি নিজের চোখে দেখলেন এটা একটা জলের পাত্র ছিল। কিন্তু সেটা আমি কি করে বুঝবো যে ওটা একটা পাথর ছিল না জলের ট্রাক ছিল? আচ্ছা, ওই কুলির পক্ষে তো আদৌ কোনো সম্ভাবনা ছিল না যে ও আমাকে সাহায্য করবে। ও তো আমার বন্ধু ছিল না। কারণ মাননীয়
মানুষটা ছিল নিতান্তই বোকা। হ্যাঁ, অবশ্যই বোকা ছিল। একটা মানুষের সাহায্য করতে গিয়ে মহামান্য যে লোকটার পা হাতটা জখম হয়ে যায়, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, মহামান্য আপনি বলুন সেই মানুষটা তাকে জল খাওয়াতে চাইবে নাকি তার উপর রিভেঞ্জ দিতে চাইবে? আপনি বলুন, আপনারাই বলুন। হ্যাঁ, এটা উচিত ছিল। হ্যাঁ, এটা উচিত ছিল যে আমাকে প্রথম সুযোগে খুন করবে, কারণ ও জানতো আমার কাছে প্রচুর টাকা আছে আর ওর আমার প্রতি অনেক রাগ বিদ্বেষ ক্ষোভ, সুতরাং প্রথম সুযোগ পেলে সে আমাকে খুন করবে। সুতরাং মহামান্য আমার ধারণা ভুল। না মিস্টার ল্যাংম্যান, আপনি ভুল না। আমাদের দেশের পুলিশের মধ্যেও এমনটা ঘটে থাকে। ধরুন জনগণের কোনো অশান্ত প্রতিবাদ বা অবরোধ বা আক্রমণাত্মক বিক্ষোভ দেখে পুলিশ অনেক সময় নিজের আত্মরক্ষার জন্য কাঁদানে জ্ঞান গুলি ছুটবে। সেই গুলি বা কাঁদানে কাছে থেকে অসুস্থ হয়ে কোনো প্রতিবাদের মৃত্যু হবে, তখন কি তারা রাস্তায় প্রকাশ্য নেমে পুলিশের বিরুদ্ধে বিচার চাইবে? একইভাবে মিস্টার ল্যাংম্যান বুঝবে কি করে যে পুলিশ একটি ব্যতিক্রমী মানসিকতার, সে আজও মানবিক? এক্স্যাক্টলি মাই লর্ড। জনগণ সারা জীবন নিয়মকে প্রথা বলে বেরিয়ে এসেছে এবং আসবে, কোনো ব্যতিক্রম নেই। ঠিক তাই। ঠিক কি কারণে পুলিটি বণিকের দিকে জলের বোতল এগিয়ে দেবে? কোন যুক্তিতে? বাস্তবের কোনো কারণ আছে কি? না, আছে শুধু মানবতা। এতকাল কিন্তু আমরা জেনে এসেছি প্রতিশোধ মানে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত, আর এটাই আমাদের কাছে নিয়ম। তার ব্যতিক্রম কিছু হলে সেটাই ব্যতিক্রম। আচ্ছা, আপনারা বলুন তো, একটা মানুষ কি করে বুঝবে তার শত্রু তাকে মারতে না এসে জল খাওয়াবে? মহামান্য, আপনারা এমন একটা সিস্টেমকে কায়েম করছেন যেখানে মানবতা মানে ব্যতিক্রম। এরপর তুমি যদি মানুষের মতো কোনো কাজ করো তাহলে তোমাকে দিতে হবে পেনাল্টি। এরপর তো ভয় পাবে মানুষ মানুষের বন্ধু হতে। এই সমাজে মানুষ মানুষকে ভালোবাসে না মহামান্য, ঘৃণা করে, ঈর্ষা করে, এটা ঠিক। কিন্তু কেউ যদি সাহায্য চায় তার দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে হবে। কেউ যদি তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয় তার দিক থেকে ঘাড় মুড়িয়ে চোখ মুড়িয়ে রাখতে হবে। কেউ যদি যন্ত্রণায় ছটফট করে তাহলে মানুষ হিসেবে এগিয়ে যাওয়া হবে বোকামি, ব্যতিক্রমী। বলুন, বড় ধর্মতা, বড় মুখের মতো কথা বলুন না। যা প্রথা, যা নিয়ম, সেটাই সত্যি। সব মানবতা ফানবতা দোহাই দিয়ে সেটাকে সমাজের মুখ করার চেষ্টা করুন না। আমি সমস্ত ঘটনা বিচার করে ভার্ডিক্ট দেওয়ার আগে মিস্টার ল্যাংম্যানকে একটা শেষ প্রশ্ন করতে চাই। ওই কুলিটিকে হত্যা করার পেছনে আপনার কোনো লাভের ইঙ্গিত ছিল? গুলির থেকে লাভ? মহামান্য, আমি গুরগাতে গিয়ে নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিলাম, লাভজনক ব্যবসা। ওই কুলির কাছে আমার ব্যাগের মধ্যে আমার প্রথম ফোনের যন্ত্রপাতি, আমার ম্যাপ সব কিছু ছিল। আমার পক্ষে একা কোনোদিনই সম্ভব ছিল না ওই সমস্ত মালপত্র টেনে হিচড়ে নিয়ে গিয়ে দুর্গা পৌঁছানো। তাহলে আপনি উল্টাতে ব্যবসা সমাজ দিলেন কি করে? পারলাম কোথায় মহামান্য? ওই কুলিটা মারা যাওয়ার পর সমস্ত মালপত্র পড়ে আমি যখন দুর্গা পৌঁছলাম, আমি দেখলাম আমার ব্যবসা আমার হাতছাড়া হয়ে গেছে মহামান্য। আমি সর্বশান্ত হয়ে গেলাম মহামান্য, জাস্ট সর্বশান্ত হয়ে গেলাম। বেশ, আপনারা নিজ নিজ জায়গায় বসুন। এবার আমি এই মামলার সিদ্ধান্ত জানাব। এটা প্রমাণ হয়েছে যে গুলিটি কোনো পাথর নিয়ে নয়, জলের ফ্লাক্স নিয়েই বণিকের দিকে এগিয়েছিল। কিন্তু বণিক বুঝবে কি করে ওটা পাথর নয়, জলের ফ্লাক্স ছিল? ওই গুলিটি ছিল একটি নিচু জাতের নিকৃষ্ট গুলি। সে পরম উদারতার সঙ্গে বণিকের দিকে জলের পাত্র এগিয়ে দেবে, এটা যেন আমরা বিশ্বাস করি না, কিভাবে কার্ল ল্যাংম্যানও বিশ্বাস করেনি। এটা একটা ব্যতিক্রম, এটা একটা অবাস্তব ভাবনা যে একটা নিচু তলার মানুষ, যে দলিত, যে সারা জীবন ধরে নিপীড়িত, অত্যাচারিত, সে বণিক কার্ল ল্যাংম্যানের দিকে জলের পাত্র এগিয়ে দিচ্ছে। এটা তো ভাবাই যায় না। আমরা সুস্থ অবস্থাতে এটা ভাবতে পারি না। সেখানে ওই জনহীন প্রান্তর, যেখানে কোনো পাহারাদার নেই, প্রশাসন নেই, সেখানে কুড়িটা বণিকের দিকে জল এগিয়ে দিচ্ছে। এ তো অসম্ভব। ব্যতিক্রমী একটা কাজ ওই কুড়িটি করলো কি করে, এটা আমাদের কাছে অত্যন্ত বিস্ময়। আবার বণিকের কথাটা মাথায় রাখতে হবে, সেই জনহীন প্রান্তরে পথহারা দুটি মানুষ, একজন মালিক আর একজন নিচু তলার অচ্যুত একটা কুলি। তার এই অভিযানে প্রচুর মূল্যবান সামগ্রী এবং প্রচুর টাকা, তাই বণিকের তো একটা ভয় থাকবেই। তাই এই বিচার সভা সমস্ত বিবরণ শুনে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে বণিক কার্ল ল্যাংম্যান নির্দোষ। সে আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছিল। আর এই মৃত কুলির স্ত্রী অর্থের দাবিও সম্পূর্ণরূপে অর্থহীন। এই বিচার সভা
বণিক কার্ল ল্যাংম্যানকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এটাই বিচারকের শেষ কথা। নিয়ম ও ব্যক্তিত্ব ডক্টর হেড আর্ট একাডেমির সাম্প্রতিকতম প্রযোজনা এখানে শেষ হলো। এই নাটকের নির্দেশককে আমি একটু মঞ্চে ডেকে নেব আর ডেকে নেব কোরিওগ্রাফি করেছেন অনির্বাণ ঘোষ। আমি তাদের ডেকে নেব আর একই সঙ্গে ডেকে নেব আমাদের জাতীয় নৈহাটির প্রবীণতম অভিনেতা শ্রী দীপক বন্দ্যোপাধ্যায়কে।
এই নাট্যমেলার স্মারক দলের হাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি এবার মাইক্রোফোন তুলে দেব গোত্রহীন আর্ট একাডেমির হাতে। তারা আমাদের সকল কলা কৌশলীদের সঙ্গে আমাদের পরিচয় করে দিল। আমাদের মিউজিকটা বাজিয়েছে কৌশিক যে একটু এসব ওরা ওদের নামগুলো নিজেরাই বলুন। মৈনাক দাস, স্বর্ণকমল, বিপ্লব রায় চৌধুরী, প্রীতি বলি, সৌভিক মণ্ডল, অয়ন বোস, পার্থপ্রতিম দাস, সুদীপ্ত দাস, শুভময় কুণ্ডু, স্বাগতা পণ্ডিত। আমি কৌশিক, এতক্ষণ আবহ প্রক্রিয়া পাচ্ছি। আমি আকাশ মুখার্জি, অনির্বাণ ঘোষ। ধন্যবাদ গোত্রহীন আর্ট একাডেমিকে এবং ধন্যবাদ উপস্থিত সকল দর্শককে এত তার রাত পর্যন্ত আমাদের সঙ্গ দেওয়ার জন্য। এবং এরপরে আমরা এখানেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং একই সঙ্গে জানিয়ে দিচ্ছি আগামীকাল আবার সন্ধ্যে 6টায়